হ্যালো, হ্যালো, হ্যালো! ওয়েলকাম টু আনাদার এপিসোড। এখন আমি কথা বলব ২০২৫ রিলিজ হওয়া একটি নরওয়েজিয়ান ফিল্ম নিয়ে, যার নাম সেন্টিমেন্টাল ভ্যালি। সিনেমাটির ডিরেক্টর হোয়াকিম ট্রিয়ের। সিনেমাটিতে আছে স্টেলান স্কার্সগার্ড, রেনাটা রাইনসভের, ইঙ্গা ইভসডটটার, ইলিয়াস এলফ্যাডি এনারা। সিনেমাটা গল্প। সিনেমাটা এক কথায় বলতে গেলে না, সেই অর্থে কোনো গল্প নেই। সিনেমাটা ইটস নট অ্যাবাউট দ্য স্টোরি, ইটস মোর অ্যাবাউট দ্য থিম। সিনেমাটা মানে অবশ্যই একটা প্লট তো নিশ্চয়ই আছে, কিন্তু সেইটা মানে যেরকম আর পাঁচটা সিনেমাতে গল্পটা সেরকম থাকে, এইখানে কিন্তু গল্পটা নেই। সিনেমাটা একটা ফ্যামিলি ড্রামা সিনেমা। ফ্যামিলিতে দুই বোন আছে, যে ক্যারেক্টার দুটি হচ্ছে ইঙ্গা, রিনাটা, অ্যাগনেস আর নোরা। আর তার ফাদার আছে গুস্তাফ, যেটা করছে স্টেলান স্কার্সগার্ড, যে বেসিক্যালি অনেকদিন অ্যাবসেন্ট ছিল। একসময় বাড়ি ছেড়ে চলে গেছিল মায়ের সাথে ঝামেলার পর, এবং এতদিন পর মা মারা যাওয়ার পরে এবার সেই বাবাটা ফিরে এসছে, এবং নোরা যে ক্যারেক্টারটা রেনাটা, তার রাগ আছে বাবার উপরে, সেই ফাদার ডটার রিকনসিলিয়েশন স্টোরি, এবং গল্পটা ব্যাস এইটুকুই, এর বাইরে কিছু নেই। কারণ গল্পটা না মানে ইটস নট অ্যাবাউট দ্য স্টোরি, এটা অনেক বেশি ক্যারেক্টার ওরিয়েন্টেড ফিল্ম, একটা স্লো পেসড ফ্যামিলি ড্রামা, ক্যারেক্টার ওরিয়েন্টেড ফিল্ম, যেখানে থিমগুলোর উপর ফোকাস করতে হয়। ফরগিভনেস, রিকনসিলিয়েশন, জেনারেশনাল ট্রমা, এরকম অনেক কিছু থিমস সিনেমাটার মধ্যে উঠে এসছে। যেরকম আর পাঁচটা ফ্যামিলি ড্রামা আমরা দেখি বাংলাতে, মোটেই সেরকম নয়। এটা খুব স্লো পেসড একটা ফিল্ম। তো যদি আপনার দেখতে চান, ডেফিনেটলি এরম টাইপের সিনেমা যদি দেখা অভ্যাস হয়ে থাকে স্লো পেসড, সেটা দেখুন। এবং নরওয়েজিয়ান ফিল্ম তো ইংলিশ ইংলিশ তো ডাব নেই, তো একটু বুঝতে অসুবিধা হবে, যদিও সিনেমাটার মধ্যে অনেক জায়গাতে ইংরেজি আছে, কারণ এল ফ্যানিংয়ের যে ক্যারেক্টারটা, সে হলিউডের অ্যাক্ট্রেস, তাকে দেখানো হচ্ছে, তো সে ইংরেজি কথা বলছে, তো সেইটা আছে। আচ্ছা, বলে রাখছি যে স্পয়লার কিন্তু সেই অর্থে সিনেমাটা নেই, কারণ এটা ফ্যামিলি ড্রামা সিনেমা, এখানে কোনো সেই অর্থে স্পয়লার বলে কিছু হয় না। তাই আমি আগে থেকে তাও বলে রাখছি যে এইখানে সেই অর্থে স্পয়লার কিন্তু নেই। তা আমি কিন্তু এভাবে কথা বলবো, যত ডিটেলে সম্ভব হয় কথা বলবো। আচ্ছা, সিনেমার যদি একটি বাড়ি দেখানো হয়েছে, যে বাড়িতে নোরা আর অ্যাগনেস থাকে, সেই বাড়িটার সাথে নোরা প্রথমে নিজেকে যেভাবে, মানে প্রথমেই যখন সিনেমাটা শুরু হচ্ছে, নোরা দেখানো হচ্ছে যে স্কুলে একসময় রচনা লিখেছিল সেই বাড়িটাকে নিয়ে। মানে স্কুলে রচনা লিখতে হয়েছিল কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট হিসেবে, তুমি যদি কিছু লিখতে চাও, সে নিজেকে বাড়িটা মনে করে বাড়িটার পার্সপেক্টিভ থেকে রচনাটা লিখেছিল, এবং সেই বাড়িটাকে অ্যাজ এ মেটাফার ইউজ করা হয়েছে থ্রু আউট দ্য ফিল্ম। বাড়িটা তাদের কোথাও না কোথাও ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করে, এবং যে টাইটেল কার্ডটা যেখানে লেখা আসে বাড়িতে চিট ধরে গেছে দেওয়ালে এবং সেন্টিমেন্টাল ভ্যালু, তো বাড়িটাকে খুব সুন্দরভাবে মেটাফরটাকে খুব ভালোভাবে ব্যবহার করা হয়েছে। সিনেমাটির ডিরেক্টর হোয়াকিম ট্রিয়ের আগে তিনি আরেকটা সিনেমা বানিয়েছিলেন, যেটা অস্কারে আই থিঙ্ক বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম নমিনেট হয়েছিল, জেতেনি সম্ভবত, ওয়ার্ডস পার্টস ইন দ্য ওয়ার্ল্ড। এই সিনেমাটা দেখার সময় আমার অ্যাকচুয়ালি ওই সিনেমাটার কথা খুব মনে পড়ছিল, কিন্তু ওই সিনেমাটার ডিরেক্টর অ্যাক্ট্রেসের নাম মনে ছিল না, এবং তারপরে আমি চেক করতে গিয়ে দেখলাম ওটারও এই সেম অ্যাক্ট্রেস এবং সেম ডিরেক্টর, তাই জন্য ভিজুয়ালসটা অনেকটা কিন্তু সিমিলার। আমার মনে হয়েছে দুটো ফিল্মের ভিজুয়ালসটা অনেক, মানে দেখে বোঝা যায় যে দুটো সেম ডিরেক্টরের ফিল্ম। আচ্ছা, এই সিনেমাতে আরেকটা শট আছে, যে শটটা নিয়ে আমি কথা বলবো, যেটা হচ্ছে একটা জায়গাতে মানে ব্ল্যাক স্ক্রিনের মধ্যে যে বাবা আর দুই মেয়ের মানে ফেসগুলো ডিজলভ হয়ে একে অপরের সাথে মার্জ হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি এরকম একটা সিন আছে। সেই সিনটা একটু অন দ্য ফেস, মানে তিনটে ক্যারেক্টার তারা যে একই কোথাও না কোথাও এতে আছে, সেইটাকে একটু অন দ্য ফেস দেখিয়ে দেয়, বাট সেই শটটা কিন্তু খুব দুর্দান্তভাবে আমার মনে ফুটে উঠেছে। মানে এত ডিজলভ যেটা হয়েছে সেটা এত বেশি সুন্দর, মানে সুন্দর ইন দ্য সেন্স যে এত সিমলেস, সেটা আমার ভালো লেগেছে ওই শটটা। যদিও ওটা হয়তো একটু অনেকের মনে হতে পারে একটু অন দ্য ফেস হয়ে গেল, যে সিনেমা যে বক্তব্যটা সেটা হয়তো একটু অন দ্য ফেস লাগছে। বাকি সিনেমাটাতে সিনেমাটোগ্রাফি যদি বলি, সিনেমাটোগ্রাফি কিন্তু মানে প্রতিটা ফ্রেম কিন্তু আমার খুব ভালো লেগেছে। মানে এটা তো ওরকম স্পেকটাকেল ওয়ালা সিনেমা নয়, কিন্তু এখানে এই ফ্যামিলি ড্রামাটাকে যেরকমভাবে দেখানো হয়েছে, যে ফ্রেমস ইউজ করা হয়েছে, সেগুলো কিন্তু দারুণ। আর মানে সিনেমাটার মধ্যে না একটা অদ্ভুত ভাইব আছে, এটা আমি হয়তো বলে বোঝাতে পারবো না, হয়তো সেটা আমার অক্ষমতার জন্য বলে বোঝাতে পারবো না, বা হয়তো আরেকবার দেখলে হয়তো সিনেমাটা আমি আরও ভালো করে বুঝবো। কারণ সিনেমাটা কিন্তু হতে পারে যে সেকেন্ড ভিউইং দরকার, কারণ সিনেমাটা একটু কমপ্লেক্স সিনেমা, একটু লেয়ার্ড ফিল্ম, তাই বুঝতে একটু সময় লাগতে পারে। আমি যে কথাগুলো বলছি, আমার একবার দেখে যতটা মনে হয়েছে, আমি আমার সাধ্যমতো, আমার যতটা ক্ষমতা, আমার যতটা বোঝার শক্তি আছে, সেইটা দিয়ে যা বুঝতে পেরেছি আমি সেটা বলছি। হয়তো আপনি যদি আরও ম্যাচিওর ভিউয়ার হন, তাহলে আরও ভালো করে দেখলে অনেক বেশি বুঝতে পারবেন। এবং ওই বললাম সেকেন্ড ভিউইং দরকার সিনেমাটা যদি আরও ভালো করে বুঝতে হয়, কারণ যেভাবে ট্রিট করা হয়েছে, মানে এক একটা ক্যারেক্টার, তিনটা ক্যারেক্টার, এবং তিনটে ক্যারেক্টারের উপরই ফোকাস করা হয়েছে।
মানে বাবা আর দুই মেয়ে, এবং বাবাটাকে পুরোপুরি যে অ্যান্টাগনাইজ করে দিয়েছে তা কিন্তু নয়, যে বাবাটা একসময় ছোটবেলায় ছেড়ে চলে গেছিলো কিন্তু তাকে পুরোপুরি অ্যান্টাগনাইজ করা হয়নি। এবং দুই মেয়ে দুরকম, যে বড় মেয়ে সে কাইন্ড অফ বাবার সাথে তার সিমিলারিটি আছে, বাবাটা বলছে যে আমরা সিমিলার বাট সে মানতে রাজি নয়। ছোট মেয়েটা কিন্তু অন্যরকম। এবং তারপরে মানে সে অদ্ভুত একটা ফিলিং আসে সিনেমাটা দেখলে, মানে এটা বলে বোঝানো যাবে না। আমার মনে হয় যে এটাতে যেভাবে দেখানো হয়েছে যে আর্টের থ্রু দিয়ে রিকনসিলিয়েশন যেটা অ্যাট দি এন্ড অফ দ্য ফিল্ম কি হচ্ছে সেটাও এত সুন্দরভাবে ফুটে উঠেছে, দারুণ। এবং এল ফ্যানিং এর ক্যারেক্টারটা, যেটা অ্যাকচুয়ালি ফ্যামিলির পার্ট নয়, সে বিদেশ থেকে আসছে, মানে বিদেশ থেকে ফিল্ম ফেস্টিভ্যালে সেই স্টেলারের ক্যারেক্টারটার সাথে গুস্তাবের সাথে তার দেখা সাক্ষাৎ হচ্ছে, সেই সিনেমাটাতে হ্যাঁ করছে, কারণ তার মেয়ের জন্য অ্যাকচুয়ালি সে লিখেছিল, নোরার জন্য। নোরা সেই সিনেমাটা করতে চায়নি, তো এই ক্যারেক্টারটি এল ফ্যানিং এর একটা রেচেলকে নিয়ে গুস্তাব সিনেমাটা করছে, কিন্তু গুস্তাব কোথাও ঠিক মেনে নিতে পারছে না। সে রেচেলকে নিজের মেয়ের মতো একদম চুল ডাই করে সেরকম স্টাইল করতে বলছে, কিন্তু ওইটা সে মেনে নিতে পারছে না, বিকজ সেটা হচ্ছে তার মেয়ের জন্য লিখেছে। এবং একটা জায়গা আছে, একটা পার্টিকুলার ডায়লগ, একটা হালকা ছোট মনোলগ আছে, যেটা অ্যাকচুয়ালি ওই ক্যারেক্টারটা স্ক্রিপ্টটা পড়ছে, স্ক্রিপ্টটা লেখা, সেই রেচেলের ক্যারেক্টার স্ক্রিপ্টটা পড়ে শোনাচ্ছে কী করে সে অভিনয়টা করবে। এবং সেই সেম জিনিসটা এট দ্য এন্ড অফ দ্য ফিল্ম যে মেইন ক্যারেক্টার যার জন্য অ্যাকচুয়ালি স্ক্রিপ্টটা লেখা সেও পড়ছে, এবং সেটা কিন্তু মানে এত দুর্দান্তভাবে দুটো ফুটে উঠেছে। মানে এই ক্যারেক্টারটা যে অ্যাক্ট্রেস সে প্লে করছে, কিন্তু তার সে নিজের পুরো মানে 100% দিয়ে প্লে করছে, কিন্তু কোথাও না কোথাও কিছু একটা মিসিং, সোল মিসিং। কিন্তু যখন যার জন্য লেখা সে করছে এবং সে প্লেও করছে না, সে জাস্ট রিড করছে, সে অ্যাকচুয়ালি অ্যাক্টিং করছেও না, সেটা এত ভালোভাবে ফুটে উঠে যে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি এর জন্যই লেখা। এবং শুধু এই নয়, মানে মেয়েটির জন্য যে স্ক্রিপ্টটা লেখা শুধু যে সেটা তা নয়, মানে কোথাও না কোথাও গুস্তাবের মায়ের সাথেও সেটা একটা কম্প্যারিজন, সেটা একটা প্যারালাল আছে, সেটাও এত ভালোভাবে উঠে এসছে। যদিও গুস্তাব অনেকবার বলে গেছে যে এইটা সিনেমাটা ইটস নট অ্যাবাউট মাই মাদার, কিন্তু যে সিনেমাটি সে লিখেছে সেই সিনেমাটার সাথে মানে তার মায়ের ব্যাক স্টোরির যে মিল আছে সেটাও, মানে এই যে জেনারেশন ট্রমাটাকে আমরা খুব ভালোভাবে তুলে ধরেছে। এবং কোথাও না কোথাও অ্যাট দি এন্ড অফ দ্য ফিল্ম কি মেয়েটা বাবাটাকে ফরগিভ করে দিচ্ছে, বিকজ সে হয়তো ফরগিভ না করলেও রিকনসাইল করে নিচ্ছে, বিকজ সে মেবি বুঝতে পারছে জিনিসটা, যে এটা সিনেমাটা দেখলে অ্যাকচুয়ালি ভালো বুঝতে হবে, সে সে কোথাও না কোথাও বাবার পার্সপেক্টিভটা বুঝতে পারছে, এটা আমার মনে হয়। এবং দ্বিতীয় যে মেয়েটি আছে, যে যার অ্যাকচুয়ালি ফ্যামিলি আছে, এবং যে যেরকম ফ্যামিলি নোরা চায় বাট পাচ্ছে না, অ্যাগনেসের সেই ফ্যামিলিটা আছে, এবং সে তার সাথে তার বাবার রিলেশন মোটামুটি ভালো। সে যেভাবে মানে তার যে ক্যারেক্টারটা সেটা যেভাবে ফুটে উঠেছে, সে এত সহজে মানে সেও কোথাও না কোথাও মানতে রাজি নয় যে বাবা এরকম করেছে, কিন্তু সে কিন্তু ওই রাগটা তার অতটা নেই। এবং সেটা অ্যাট দি এন্ড অফ দ্য ফিল্ম গিয়ে যখন দুই বোনের মধ্যে কনভারসেশন হচ্ছে, সেখানে জিনিসটা এত ভালোভাবে ফুটে উঠছে যে অ্যাগনেস বলছে তার দিদিকে, নোরাকে, যে আই হ্যাড ইউ, দুর্দান্ত। এবং যেটা একটা ইন্টারভিউ দেখছিলাম ডিরেক্টর ওয়াকিং ফিনিক্সের, তিনি লেটার বক্সে ইন্টারভিউ দিয়েছিলেন, উনি বলছেন দ্য আইডিয়া অফ অ্যাবসেন্স প্লেজ ইন্টু দ্য ফিল্ম, এবং সেটাও কিন্তু ঠিক, আইডিয়া অফ অ্যাবসেন্স তো কিন্তু আছে। মানে এই যে বাবাটার অ্যাবসেন্স হোক বা নোরা তার যে ক্যারেক্টারটা, সেটা মানে সেই ক্যারেক্টারটাকে যেভাবে দেখানো হয়েছে এবং তার সাথে তার বাবার অনেক মিল আছে, সেগুলো কিন্তু ভালোভাবে তুলে উঠে এসছে। এবং আমি বলবো সিনেমাটা আপনার দেখুন, যদি স্লো পেস ফ্যামিলি ড্রামা দেখতে চান ডেফিনেটলি দেখুন। ডিরেকশন আর সিনেমাটোগ্রাফি দুর্দান্ত। 2 ঘন্টা 13 মিনিটের সিনেমা, একটু অবভিয়াসলি স্লো পেসড ফিল্ম, কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে। নরওয়েজিয়ান ফিল্ম তো ওই সাবটাইটেলটা একটু প্রবলেম হতে পারে, যে ল্যাঙ্গুয়েজটা বুঝতে অসুবিধা হচ্ছে, তো সাবটাইটেলটা একটু ভালো করে, তো ওইটা একটা প্রবলেম হতে পারে, কিন্তু আমি বলবো ডেফিনেটলি আপনারা দেখুন যদি এরকম টাইপের সিনেমা দেখার অভ্যাস হয়ে থাকে। এবং সিনেমাটা অস্কার নমিনেটও হয়েছে, জিতবে কিনা আই ডোন্ট নো, বিকজ বাকি যে সিনেমাগুলো আমার দেখা নেই, তাহলে কম্পেয়ার করতে পারতাম। সিনার্স আছে, মার্টি সুপ্রিম, হ্যাভনেট আমার দেখা নেই, বাট এটা জিতবে কিনা আই ডোন্ট নো, বাট আই ডোন্ট নো। ডিরেকশন যদি জেতে আমি অবাক হবো না, যদি ওয়াকিং পিরিয়ড জিতেও বেস্ট ডিরেকশন আমি অবাক হবো না, বিকজ আই থিঙ্ক হি ডিজার্ভস ইট। অ্যাক্টিংয়ের জন্য জিতলেও জিততে পারে, বাট ডিরেকশনের জন্য জিতলে আমি অবাক হবো না। অ্যাক্টিংটা আই ডোন্ট নো, বিকজ অ্যাক্টিং কিন্তু ভালো ভালো পারফরমেন্স আছে, কারণ ডিক্যাপ্রিও কিন্তু খুব ভালো অ্যাক্টিং করেছে। বাকিগুলো আমি বললাম দেখিনি আমি, মার্টি সুপ্রিম বা সিনার্স আমার দেখা হয়নি, কিন্তু ডিক্যাপ্রিও কিন্তু ভালো অ্যাক্টিং করেছে। মানে আমি অস্কার নিয়ে অত হামলি এক্সাইটেড না, আমাদের যায় আসে না, জাস্ট দেখা যাক কে জেতে। আমি জাস্ট এক্সাইটেড থাকি কে জিতে সেটা দেখার জন্য, এবং তারপর দেন গোয়িং টু ওয়াচ দ্য ফিল্ম যে কেন জিতলো। বাট তার বাইরে আমার অস্কার নিয়ে অত মাথা ব্যথা। সিনেমাটা আমি বলবো আপনার ডেফিনেটলি দেখুন, যদি এরকম স্লো পেস ফ্যামিলি ড্রামা দেখা হয়ে থাকে, এবং যে ধৈর্য ধরে দেখতে হবে। এবং যদি এরকম টাইপের দেখা না অভ্যাস হয়ে থাকে, কিন্তু আপনার দেখা শুরু করতে চাইছেন, তাহলেও বলবো দেখুন। এবং সিনেমাটা হতে পারে ফরেন ল্যাঙ্গুয়েজ একটু বুঝতে অসুবিধা হবে, সাবটাইটেল তো আছেই, অসুবিধা নেই, কিন্তু একটু হয়তো সেকেন্ড ভিউইং দরকার হতে পারে। সিনেমাটা যেরকম সিনেমা হয়তো প্রথমবার দেখে একটু
বুঝতে অসুবিধা হতে পারে এবং আজকের দিনে যেখানে এরকম চারিদিকে অ্যাটেনশন স্প্যান সবার এত কম, সেখানে এই সিনেমাটা কিন্তু দেখা একটু এত স্লো পেস তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু আমি বলবো ডেফিনেটলি আপনারা ট্রাই করুন, এই টাইপের সিনেমা দেখা উচিত। মানে এই সবসময় যে সারাক্ষণ এত ফাস্ট ফিল্ম দেখতে হবে তার কোনো মানে অ্যাটেনশন স্প্যান কম বলে সারাক্ষণ একটা অ্যাড্রিনালিন রহস্যওয়ালা ফিল্ম দেখতে, মানে সেরকম ভালো ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার এমন একটা ফিল্ম যেটা পুরো এর অপোজিট, যেটা সারাক্ষণ ফাস্ট, মানে অনেক কিছু হচ্ছে 2 ঘন্টা 43 মিনিট ধরে একটা অ্যাংশিয়াস একটা ফিল্ম, ওটা প্রচণ্ড ফাস্ট, ওটাতে কোথাও বোর হওয়ার কোনো মোমেন্টই নেই। এটা কিন্তু ওরকম নয়, এটা স্লো পেসড একটা অনেক বেশি ক্যারেক্টার ওরিয়েন্টেড ফিল্ম, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের অ্যাসাচ কোনো প্লট নেই যে আচ্ছা আচ্ছা এইটা গল্প এবং এই গল্পটা আমি দেখতে চাচ্ছি, এটা গল্পের কিন্তু সিনেমাটাই নয়, তাই না? তো এই জন্য আমি থিমগুলো কিছু উল্লেখ করলাম, আমার যতটা বোঝার ক্ষমতা, আমার যতটা এবিলিটি আছে আমি তা দিয়ে যা বোঝাতে পারলাম সেটা বোঝালাম। অবভিয়াসলি আরও ভালো করে অ্যানালাইজ করা যায় নিশ্চয়ই, আরও যারা ম্যাচিওর ভিউয়ার, যারা আরও বেটার অনেক বেশি সিনেমা দেখে, আরও হয়তো তারা ভালো ম্যাচিউরিটি দিয়ে বোঝাতে পারবে। আমার যতটা ক্ষমতা আমি বোঝালাম, এবং যদি আপনারা দেখতে চান ডেফিনেটলি দেখুন, আমি আশা করবো ভালো লাগবে। আমার কিন্তু সিনেমাটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে দেন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, বাস দ্যাটস ইট।